কুহু কোথায় আছে বলে দাও, আমি তোমাদের কিচ্ছু করবো না। তিনজনই নড়ে চড়ে বসলো। গার্ডদের হাতে অলরেডি তারা কয়েক দফা চট থাপ্পড় খেয়ে ফেলেছে। ওরাও জানতে চেয়েছিল কুহু কথায় আছে, কিন্তু কেউ কিছু বলেনি। এই মুখ না খোলার আইডিয়াটা লিমনের। কুহু পালিয়ে যাওয়ার পর রাফি লিমন দুজনই কাদায় মাখা মাখা জামর কাপড় নিয়ে একটু এগিয়ে গিয়ে কুহুকে খুঁজছিল, কিন্তু কোথাও না পেয়ে ফিরে এসেছিল লাকড়ির ঘরে। সেখানে কপালের ব্যথায় কাতরাচ্ছিল শিহাব। রক্ত দেখে তার অবস্থা তখন এমনিতেই মরমর। রাফি আর লিমন একটা ছেঁড়া গামছা দিয়ে কপাল বেঁধে দেওয়ার পর হঠাৎ আবিষ্কার করলো কতগুলো লোক তাদেরকে ঘিরে ফেলেছে। বুদ্ধিমান লিমন বুঝে ফেলে অন্য দুজনকে ফিসফিস করে বলল, মেয়েটা কোথায় আছে? কি হয়েছে? কিছু বলিস না কেন? না বলা পর্যন্ত ওরা আমাদের কিছু করবে না। সেই থেকে তিনজন মুখে কুলু এঁটে আসে। গার্ডরা বন্দুকের ভয় দেখালেও মুখ খুলেনি। শাহাদ উত্তর না পেয়ে মুখ তুলে তাকালো। তিনজনের কেউই শাহাদের দিকে তাকালো না। তারা অন্য দিকে মুখ ফিরিয়ে জড়সড় হয়ে বসে আছে। শাহাদ আবার বলল, কুহু কোথায়? শাহাদের কণ্ঠ কঠিন শোনালো। লিমন ঢোক গিলে বলল, আমি জানি না, জানলেও বলবো না। শাহাদ রিভলভার তাক করলো তিনজনের দিকে। শাহাদকে রিভলভার তাক করতে দেখে শিহাব ভয়ে চিৎকার দিল। শাহাদ ট্রিগার চেপে তিনজনের পায়ের কাছে গুলি করলো। এবার তিনজনই চিৎকার করে উঠল ভয়ে। একজন আরেকজনকে ধরে কাঁপতে লাগলো। তোমাল এগিয়ে এসে শাহাদের হাত ধরে রিভলভারটা নামিয়ে তিনজনকে লক্ষ্য করে বলল, এই শালারা, তোরা কি বুঝতে পারছিস না তোদের অবস্থা? মরতে চাস নাকি? শিহাব কাঁদো কাঁদো হয়ে বলল, দয়া করে আমাদের কিছু করবেন না, আমরা আসলে জানি না ওই আপু কোথায়। তোমাল বিরক্ত হয়ে তেড়ে গিয়ে শিহাবকে চর মারতে চাইল। শাহাদ তাকে আটকে রেখে উঠে দাঁড়িয়ে বলল, জানো না মানে? তোমরাই তো ওকে কিডন্যাপ করে নিয়ে এসেছ। রাফি উত্তর দিল, নিয়ে এসেছিলাম, কিন্তু ওই মেয়ে পালিয়ে গেছে। তোমাল ধমকে বলল, ফাজলামি করার জায়গা পাস না? তোরা তিনজন ছেলে থাকতে ওরকম বোকাসহ একটা মেয়ে একাই পালিয়ে গেছে। তোরা কোথাও লুকিয়েছিস ভাবিকে? শিহাব প্রতিবাদ করে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, কিসের বোকাশোকা? এই যে দেখুন, যাওয়ার আগে আমার মাথা ফাটিয়ে দিয়ে গেছে। এদের দুজনকে ধাক্কা দিয়ে পানিতে ফেলেছে। এই মেয়ে বোকাশোকা না, এই মেয়ে সন্ত্রাস। শিহাবের কথা শুনে তোমাল শাহাদের দিকে তাকালো। শাহাদ চিন্তিত মুখে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তিনজনের দিকে। আসলে কি কুহু পালিয়ে গেছে? যদি গিয়েও থাকে তবে কোথায় গেছে? হাসিব স্তব্ধ হয়ে দরজায় দাঁড়ানো কুহুর দিকে তাকিয়ে আছে। কুহু চিৎকার করে মুখে হাত দিয়ে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। হাসিবের মুখ থেকে চিৎকারটুকু বের হচ্ছে না। সে শকে চলে গেছে। কুহুকে অচেতন অবস্থায় রেখে এসেছে, বেশিক্ষণ হয়নি। সাথে আবার তিনজন বন্ধুকেও পাহারায় রেখেছে। আর এর মধ্যেই কুহু এখানে আসলো কিভাবে? তাও আবার তার নিজের বাড়িতে। মেয়েলির চিৎকার শুনে তৃপ্তি রান্নাঘর থেকে বের হয়ে এলো। সদর দরজায় একটা সুন্দর মতো মেয়েকে দেখতে পেয়ে অবাকই হলো। এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কে তুমি? কুহু চোখ সরিয়ে তৃপ্তির দিকে তাকালো। তৃপ্তিকে দেখতে পেয়ে দৌড়ে তৃপ্তির কাছে চলে আসলো। তৃপ্তির দু হাত ধরে বলল, আমাকে বাঁচান, আমাকে ওই ছেলেটা। কুহু থেমে থেমে কথা বলার সময় আঙ্গুল উঁচিয়ে হাসিবের দিকে তাক করলো। তার শরীর রীতিমতো কাঁপছে। এক বিপদ থেকে ছাড়া পেয়ে সেই আবার নতুন বিপদে পড়েছে। আতঙ্কের দম বন্ধ হওয়ার জোগাড়। তৃপ্তি কুহুর কথা কিছুই বুঝতে পারল না। শুধু হাসিবের দিকে বাড়িয়ে রাখা কুহুর কম্পনত হাতটা লক্ষ্য করে বলল, ও আমার দেবর, এবারই ছেলে। তুমি ওকে ভয় পাচ্ছ কেন? তারপর হাসিবকে উদ্দেশ্য করে বলল, তুমি বাড়ির ভেতর মাস্ক পরে আছো কেন? কুহু হাত নামিয়ে অবাক দৃষ্টিতে তাকালো তৃপ্তির দিকে। ঘুরিয়ে ফিরিয়ে সে কিডন্যাপারের বাড়িতেই এসে ঠাঁই নিয়েছে। নিজেই নিজের কাজে হতবাক। তৃপ্তি কুহুকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখল। এলোমেলো হয়ে থাকা কুহুকে প্রশ্ন করল,
তোমার কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে আমাকে বলো। কুহু একবার হাসিবের দিকে আরেকবার তৃপ্তির দিকে তাকালো, মনে মনে চিন্তা করলো দেবর কিডন্যাপ করেছে এই ব্যাপারটা হয়তোবা এই মহিলা এখনো জানে না। জানলে যদি দেবর ভাবি মিলে তাকে গুম করে দেয়। তাই কুহু মিথ্যা বলল। আমি আসলে হারিয়ে গেছি, এই এলাকায় কখনো আসিনি, তাই বুঝতে পারছি না কোন দিকে যাব। হাসিব কুহুর কথা শোনার সাথে সাথে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে গেল। কুহু হাসিবকে চলে যেতে দেখে স্বস্তির শ্বাস ফেলল। তৃপ্তিকে বলল, আমার মোবাইল ফোন আমি হারিয়ে ফেলেছি, আমার স্বামীকে কল করতে হবে, আপনার মোবাইলটা একটু দিন। তুমি আগে বসো, পানি খাও, একটু শান্ত হও। তৃপ্তি খেয়াল করে কুহুর মুখের দিকে তাকালো, বিস্ময় চেপে রেখে প্রশ্ন করল। তুমি কি শাহাদ খানের বউ? কুহু মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমার নাম কুহু, কিন্তু আপনি আমাকে কি করে চিনেন? তৃপ্তি আঁতকে উঠল। না চাইতেও তার মুখের উপর হাত চলে গেল। শাহাদ খানের বিয়ের খবর সব নিউজ চ্যানেলে প্রকাশিত হয়েছিল, সেখানে বউয়ের ছবি ছিল। এছাড়া ফেসবুকেও কয়েকদিন শাহাদ খান আর কুহুর ছবি নিয়ে প্রচুর পোস্ট হয়েছে। কুহুকে বউ সাজে দেখছিল সব জায়গায়, এই জন্য প্রথম দফায় চিনতে পারেনি। তৃপ্তি সচেতন হলো, আশেপাশে তাকিয়ে দেখলো কোথাও তার শাশুড়ি মা আছে কিনা। মঞ্জুরা বেগম যদি জানতে পারে শাহাদ খানের বউ এই বাড়িতে আশ্রয়ের খোঁজে এসেছে, তাহলে হয়তো এই মেয়েটির কপালে খুব খারাপ কিছু জুটবে। তৃপ্তি কুহুকে টেনে নিয়ে রান্নাঘরে চলে এলো, ফিসফিস করে বলল, তুমি এখন যেই বাড়িতে আছো তা তোমার শ্বশুর বাড়ির জাতশত্রু। এই বাড়ির লোকজন মনে করে শাহাদ খান আমার শ্বশুরকে খুন করেছে, তাই তারা যে কোনো মূল্যে প্রতিশোধ নিতে চায়। তাই তুমি ভুলেও নিজের পরিচয় প্রকাশ করো না এখানে। কুহু আরেকটা ধাক্কা খেলো তৃপ্তির কথা শুনে। খান বাড়ির জাত শত্রুর বাড়িতে উঠেছে সে, শাহাদ খুন করেছে, সেই খুনের প্রতিশোধ নিতে চায় এরা। আবার এই বাড়ির ছেলেই তাকে কিডন্যাপ করেছে। এসব চিন্তা করে কুহুর মাথা ঘুরে পড়ে যেতে নিল। তৃপ্তি তাড়াতাড়ি তাকে ধরে ফেললো, চেয়ার টেনে বসিয়ে পানি দিল। কুহু পুরোটা পানি শেষ করলো। তৃপ্তি কুহুর দু হাত ধরে অনুরোধ করে বলল, মন, আমাকে তুমি বিশ্বাস করতে পারো। কেউ জানার আগেই আমি তোমাকে এ বাড়ি থেকে বের হওয়ার সুযোগ করে দিচ্ছি। তুমি চলে যাও, কিন্তু শাহাদ খানকে এখানে ডেকে এনো না, যুদ্ধ বেঁধে যাবে। কুহু উদ্ভ্রান্তের মতো তৃপ্তির দিকে তাকিয়ে আছে, তার মাথার ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। তৃপ্তি যে সব বলছে সে সব যদি সত্যি হয়, তবে সে নিজে শুধু ঝামেলায় পড়েনি, বরং সে আবারও ঝামেলা সৃষ্টি করেছে। হাসিব ঘরে এসে মুখের মাস্কটা খুলে ফ্লোরে ছুঁড়ে ফেললো, হাতের ফোনটা ছুঁড়ে ফেললো বিছানায়, তারপর দু হাতে চুল টেনে ধরলো। কুহু এই বাড়িতে কি করে চলে আসলো এটাই সে চিন্তা করে কুল পাচ্ছে না। বিছানা থেকে ফোনটা তুলে নিয়ে একে একে মিলন, রাফি, শিহাবকে কল দিল, কিন্তু কেউই কল রিসিভ করলো না। হাসিব পুনরায় ফোনটা ছুঁড়ে ফেলল, চিন্তিত মুখে ঘর জুড়ে পায়চারি করতে লাগলো। কিডন্যাপারের ব্যাপারটা হিসাম জেনে গেলে সর্বনাশ হয়ে যাবে। সে তো গোপনে কুহুকে কিডন্যাপ করে খান বাড়ির সম্মান নষ্ট করতে চেয়েছিল, পরবর্তীতে সাকসেসফুল হলে হিসামকে জানাবে ভেবেছিল, কিন্তু এখন তো সব প্ল্যান বানচাল হয়ে গেল। এই অবস্থায় হিসাম জানতে পারলে ওর আর রক্ষে থাকবে না, এই বাড়িতেও আর থাকা হবে না, চলে যেতে হবে হলে। আর শাহাদ খান যদি জেনে যায় তবে তো ঘটনা আরও প্যাঁচ লেগে যাবে। হাসিব ঢকঢক করে পুরো এক গ্লাস পানি শেষ করলো, বিছানায় বসে দু হাতে মুখ ঘষলো। বাকি তিন বন্ধুর কি হয়েছে, কিভাবে কুহু ছাড়া পেয়েছে, এই বাড়িতেই বা কিভাবে এসেছে, সব ভেবে মাথার চুল ছিঁড়ার অবস্থা হয়েছে তার। কুহু পালিয়ে গিয়েছিল ভালো কথা, কিন্তু এই বাড়িতে কেন আসলো? এখন তো সে বাড়ির মানুষের সামনে কুহুকে কিছু করতেও পারবে না। কুহু তো তাকে অলরেডি চিনেই ফেলেছে, মুখ না দেখলেও জেনে ফেলেছে সে এই বাড়ির ছেলে। হাসিব ঘামতে লাগলো, সব কিছু এমন হাতের বাইরে চলে যাবে তা সে ভাবেনি। এখন এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোনো সুযোগই সে দেখছে না। কুহুকে একটু সময় দিল তৃপ্তি। কুহু এখনো চেয়ারে ভীত সন্ত্রস্ত হয়ে বসে আছে। তৃপ্তি বাড়ির ভেতরে উকি দিল। মঞ্জুরা বেগম রাতের খাবার খেয়ে ঘরে বসে তসবি পড়ছেন, উনি এখন এখানে আসবে না। কিন্তু সমস্যা হলো বাড়ির কাজের লোকগুলো কেউ যদি গিয়ে কুহুর আসার খবরটা দিয়ে দেয়, তবেই উনি তদন্ত করতে চলে আসবেন। তাই তৃপ্তি যত তাড়াতাড়ি সম্ভব কুহুকে বাড়ির বাইরে বের করতে দিতে যাচ্ছে। তৃপ্তি কুহুর কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, কুহু, এখন তোমার যাওয়া উচিত।
বাড়ি থেকে বেরিয়ে ডান পাশের রাস্তা ধরে এগিয়ে গেলেই একটা শপ পাবে। ওখান থেকে শাহাদকে কল করে নিও। এই এলাকা অনেক সেফ, কোনো বিপদ হবে না তোমার। তৃপ্তির কথা শুনে কুহু আস্তে আস্তে উঠে দাঁড়ালো। যত তাড়াতাড়ি সম্ভব শাহাদকে খবর দেওয়া উচিত। শাহাদ নিশ্চয়ই খুব চিন্তা করছে। কুহু রাজি হলো তৃপ্তির কথায়। তৃপ্তি কুহুকে নিয়ে ড্রয়িং রুমে এলো। বাড়ির কাজের লোকগুলো আপাতত নিজেদের ঘরে আছে, তাই ড্রয়িং রুমটা ফাঁকাই পড়ে আছে। তৃপ্তি কুহুকে নিয়ে সদর দরজায় এলো। আস্তে করে দরজা লক খুলল। লক খুলে দরজার ফাঁক করেই তৃপ্তি থমকে দাঁড়িয়ে গেল। হিসাম তার সেক্রেটারিকে সাথে নিয়ে দুটো সিঁড়ি পেরিয়ে সদর দরজার সামনে এসে উঠে দাঁড়িয়েছে। সদর দরজার দিকে তাকিয়ে তৃপ্তিকে দেখে হাসলো। তৃপ্তির পাশে কুহুকে দেখে আগ্রহী হয়ে জিজ্ঞেস করতে চাইলো মেয়েটিকে, কিন্তু বিকট গাড়ির চাকার শব্দে ঘাড় ঘুরিয়ে তাকালো ড্রাইভারের দিকে। সেখানে কয়েকটা গাড়ি দ্রুত গতিতে এসে ঢুকেছে। হিসামের ভ্রু কুঁচকে গেল। গাড়িগুলো থামতেই সামনের কালো প্রাইভেট কারের দরজা খুলে নেমে এলো শাহাদ। আস্তে আস্তে সবগুলো গাড়ির দরজা খুলে গার্ড সহ দলের কিছু ছেলে নেমে এলো। শাহাদ সোজা এগিয়ে আসতে থাকলো হিসামের দিকে। তার পিছু পিছু আসছে সবাই। গার্ডরা রাফি, মিলন আর শিহাবকে ধরে নিয়ে এসেছে তাদের সাথে। হিসাম অবাক হয়ে তাকিয়ে আছে শাহাদের দিকে। শাহাদ খান যে তার বাড়িতে এভাবে লোকবল নিয়ে আসতে পারে তা তার ধারণার ঊর্ধ্বে। দরজায় দাঁড়ানো তৃপ্তি আর কুহু হিসামকে দেখে যতটা না চমকালো, তার চেয়ে বেশি ভয় পেল শাহাদকে এই মুহূর্তে এখানে দেখে। দুজনের হাত খামচে ধরে বিস্মিত চোখে তাকিয়ে রইল সামনের দিকে। দোতলার বারান্দা থেকে হাসিব উকি মেরে সব দেখল। শাহাদের সাথে তিন বন্ধুকে দেখে যা বুঝার বুঝে ফেলল। শাহাদ আর হিসামকে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে তার ঘাম ছুটে গেল। তাড়াতাড়ি বারান্দা থেকে সরে এসে ঘরের দরজা লাগিয়ে চুপচাপ ঘরের ভেতরে বসে রইল। শাহাদ আর হিসাম মুখোমুখি দাঁড়িয়ে আছে। দুজনেই দুজনের চোখের দিকে সরাসরি তাকিয়ে আছে। দুজনের দৃষ্টি কঠিন। হিসামের দৃষ্টিতে কিছুটা আক্রোশ রয়েছে। তৃপ্তি আর কুহু দরজায় দাঁড়িয়ে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। দুজনেরই শ্বাসরুদ্ধকর অবস্থা। তৃপ্তি আস্তে করে দরজাটা চাপিয়ে দিয়ে কুহুর হাত ধরে দূরে সরে এলো দরজা থেকে। একবার কুহুর দিকে তাকালো। শাহাদ এখানে আসার কারণ কি? ও কি জানে কুহু এখানে? জানলেও এত লোকজন নিয়ে এসেছে কেন? হিসাম আক্রোশ নিয়ে শাহাদের শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। মাথার ভেতর রাগে আগুন যেন ফুলে ফেপে উঠছে। ইচ্ছে হচ্ছে শাহাদকে এক্ষুনি জ্বালিয়ে দিতে। সে শাহাদের চোখে চোখ রেখে বলল, এইভাবে আমার বাড়িতে ঢোকার কারণ কি? শাহাদ আরো এক পা এগিয়ে হিসামের কাছাকাছি এলো। চোয়াল শক্ত করে বলল, আগে বাড়িতে ঢুকি, তারপর বোঝাচ্ছে কেন এসছে। শাহাদ বড় বড় পা ফেলে বাড়ির সদর দরজার দিকে এগিয়ে গেল। জোরে ধাক্কা দিয়ে দরজাটা খুলল। কাঠের দরজা দেওয়ালে লেগে বিকট শব্দ হলো। কুহু তৃপ্তি দুজনেই চমকে গেল সেই শব্দে। একজন আরেকজনকে আরো চেপে ধরল। দুজনেই ভয়ার্ত চোখে তাকিয়ে দেখলো শাহাদ আক্রান্ত ভঙ্গিতে এসে ঘরে ঢুকেছে। শাহাদ ভেতরে ঢুকে এদিকে ওদিকে তাকালো। তার দৃষ্টি একবার দোতলা ঘুরে কুহু আর তৃপ্তির উপরে পড়ল। কুহুকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে শাহাদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। বিস্ময় আর অবিশ্বাস নিয়ে কুহুর দিকে তাকিয়ে রইল। চোখে কুহুকে পাওয়ার আনন্দ আর কণ্ঠে বিস্ময় নিয়ে উচ্চারণ করল, কুহু। কুহু শাহাদের দিকে তাকিয়ে কেঁদে দিল। চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। শাহাদের দিকে ছুটে যেতে উদ্যক্ত হলো। শাহাদও অস্থির হয়ে কুহুর দিকে ছুটতে চাইল, কিন্তু বাধা সাধল হিসাম। সে দুজনের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ল। শাহাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এটা ভদ্রলোকের বাড়ি, এখানে অভদ্রের মতো ঢোকার সাহস হলো কি করে? এখনই আমার বাড়ি থেকে বের না হয়ে গেলে আমি পুলিশ ডাকবো। হিসামের দিকে তাকিয়ে শাহাদের দৃষ্টি পুনরায় কঠিন হয়ে গেল। রেগে অগ্নিশর্মা হয়ে বলল, অভদ্র আমি না, অভদ্র তোমার ভাই। তারপর ভেতরে নিয়ে আসা গার্ডদের সাথে দাঁড়ানো রাফি, লিমন আর শিহাবের দিকে আঙ্গুল তাক করে বলল, তোমার ভাই এদেরকে সাথে নিয়ে একটা মেয়েকে কিডন্যাপ করেছে। আমি সেটারই বিচার করতে এসেছি। তোমার ভাইয়ের বিচার করতে এসেছি আমি। মঞ্জুরা বেগম শব্দ শুনে ঘরের বাইরে বের হয়ে এসেছে। শব্দের উৎস খুঁজে ড্রয়িং রুমের কাছাকাছি আসতেই শাহাদকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন। কোমরে ব্যথা থাকা সত্ত্বেও দ্রুত পা টেনে এগিয়ে আসলেন ড্রয়িং রুমে। শাহাদের শেষের কথাটা শুনতে পেয়ে বললেন,
আমার ছেলের বিচার করার অধিকার তোকে কে দিয়েছে? তুই নিজেই তো একটা খুনি, তোর বিচার কে করবে? শাহাদ মঞ্জুরা বেগমের দিকে তাকালো। বৃদ্ধ মহিলা হেঁটে এসে হিসামের কাছাকাছি দাঁড়িয়েছে, ঘৃণাপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শাহাদের দিকে। শাহাদ চোখ সরিয়ে তৃপ্তির হাত ধরে দাঁড়িয়ে থাকা কুহুর দিকে তাকালো। দুজনেরই চোখাচোখি হলো। কুহু অবাক চোখে শাহাদের দিকে তাকিয়ে আছে। শাহাদ কুহুর দিকে তাকিয়ে বিব্রত অনুভব করলো। দৃষ্টি সরিয়ে মঞ্জুরা বেগমের দিকে তাকালো। মহিলা এখনো রাগে ফুঁসছে। শাহাদকে আরো কিছু বলবে তার আগেই হিসাম বলল, আমার ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, চৌধুরী বাড়ির ছেলের নামে কুৎসা রটানো হচ্ছে। আমি সহ্য করবো না এসব। তাহলে তোমার ভাইকে ডাকো, সে এসে বলুক যে এসব মিথ্যা। হিসাম রাগী চোখে কিছুক্ষণ শাহাদের দিকে তাকিয়ে রইল। তারপর দোতলার দিকে তাকিয়ে গলা ছেড়ে হাসিবকে ডাকলো। হাসিব ঘরের ভেতর থেকে সেই ডাক স্পষ্ট শুনতে পেল। প্রচণ্ড ভয়ে সে খাটের কোনায় গিয়ে জড়সড় হয়ে বসে রইল। হিসামের সামনে দাঁড়ানোর সাহস তার নেই। সে নিচে গেলেই তো সব ফাঁস হয়ে যাবে। হিসাম কয়েকবার ডেকেও যখন হাসিবের সাড়া পেল না, তখন মঞ্জুরা বেগম বলল, সারাদিন পড়াশোনা করে ছেলেটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, ওকে ডাকিস না। একটা খুনির কথায় কিছু যায় আসে না, ওকে এই বাড়ি থেকে বের কর। শাহাদ নিচের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে আবার খুলল। নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে মঞ্জুরা বেগমের দিকে তাকিয়ে বিনীত কণ্ঠে বলল, আপনি আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন, দয়া করে নিজের সম্মানের জায়গাটুকু রাখুন। মঞ্জুরা বেগম খেপে গেলেন। চোখ মুখ খিচিয়ে শাহাদকে কিছু বলার জন্য তৈরি হলেন। এরই মাঝে হিসাম বলল, মা থামো, আমি দেখছি। তারপর বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে দোতলায় চলে গেল হাসিবকে নিয়ে আসতে। শাহাদ হিসামের যাওয়ার দিকে এক পলক তাকিয়ে কুহুর দিকে দৃষ্টি ফেলল। দ্রুত কুহুর কাছে এসে কুহুকে ধরল, এক হাত গালে রেখে বলল, তুমি ঠিক আছো? কোথাও আঘাত পেয়েছো? কুহু গালে রাখা শাহাদের হাতের উপর নিজের হাত রেখে মাথা নেড়ে না করল। সে ব্যথা পায়নি। শাহাদ পা থেকে মাথা পর্যন্ত কুহুকে পর্যবেক্ষণ করলো। তোমালের দিকে তাকিয়ে বলল, বাড়িতে জানিয়ে দে কুহুকে পাওয়া গেছে। কথা থেকে মঞ্জুরা বেগম এসে শাহাদকে টান দিয়ে কুহুর কাছ থেকে সরিয়ে দিল। চেঁচিয়ে বলল, এই ছেলে, আমার বাড়িতে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে ধরাধরি করছিস কেন? আর এই মেয়েকে তুমি? তারপর তৃপ্তির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এই মেয়েকে আমার বাড়িতে কে ঢুকতে দিয়েছে? কোথা থেকে ধরে এনেছো ওকে? এই মেয়ে, বের হও এই বাড়ি থেকে। শাহাদ চোখ বন্ধ করে কোমরে এক হাত দিয়ে আর এক হাত কপালে চেপে ধরল। লম্বা শ্বাস ফেলে মঞ্জুরা বেগমের দিকে তাকিয়ে বলল, ওর সাথে এভাবে বলবেন না, ও আমার স্ত্রী। মঞ্জুরা বেগমের মুখটা হা হয়ে গেল। চোখ বড় বড় করে শাহাদ আর কুহুর দিকে কয়েকবার তাকালো। ততক্ষণে হিসাম হাসিবকে সাথে নিয়ে সিঁড়ি বেয়ে নেমে এসেছে। মঞ্জুরা বেগম তাড়াতাড়ি হিসামের কাছে গিয়ে বলল, দেখ আমাদের বাড়িতে কি কাণ্ড ঘটেছে। খুনি পরিবারের সবাই এসে একজোট হয়েছে, আর তাদেরকে মত দিচ্ছে তোর বউ। হিসাম তার মায়ের কথা বুঝলো না, খুব বিরক্ত হলো। মঞ্জুরা বেগমকে পাত্তা না দিয়ে শাহাদের দিকে তাকে প্রশ্ন করলো, এই যে আমার ভাই, ও যে কাউকে কিডন্যাপ করেনি তার প্রমাণ নিজেই দিবে। শাহাদ হাসিবের সামনে দাঁড়ালো। শীতল স্থির দৃষ্টিতে তাকিয়ে হাসিবকে ভালো করে দেখলো। ঘাড় ঘুরিয়ে দাঁড়িয়ে থাকা হাসিবের তিন বন্ধুর দিকে তাকালো। হাসিবের দিকে তর্জনী উঁচিয়ে তা নাড়িয়ে ইশারায় তিনজনের কাছে জানতে চাইলো এই কিনা। তিনজনই নীরবে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। শাহাদ ফিরে তাকালো হাসিবের দিকে, প্রশ্ন করলো, আমার স্ত্রীকে কিডন্যাপ করার কারণ কি? হিসাম ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, স্ত্রী মানে? হাসিব মাথা নত করে আসে। সে এখানে আসতে চায়নি। হিসাম যখন নিজে গিয়ে দরজায় কড়া নাড়ল, তখন সে বারান্দা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত হিসামের ডাক অগ্রাহ্য করতে পারেনি। মাথা নিচু করে নেমে এসেছে। শাহাদের কথায় এইবার সে মাথা তুলল। শাহাদের চোখের দিকে তাকালো। শান্ত স্থির চোখে শাহাদ তাকিয়ে আছে, এমন শান্ত যেন মনে হচ্ছে গুনে গুনে চোখের পলক ফেলছে। হাসিব চোখ সরিয়ে নিল, উত্তর দিল, আমি কিডন্যাপ করিনি। কিন্তু তোমার বন্ধুরা তো অন্য কথা বলছে। এই কিডন্যাপের পুরো প্ল্যানটা তুমি সাজিয়েছ, সেই সাথে তাদেরকেও যুক্ত করেছে এই ঘটনায়। চারজন ছেলে মিলে একটা নির্দোষ মেয়েকে কিডন্যাপ করতে লজ্জা করেনি? চৌধুরী বংশের ছেলেদের এত অধপতন কেন? একে তো প্ল্যান সাকসেসফুল হয়নি, তার উপর শাহাদ বাড়িতে এসে অপমান করছে। হাসিবের গায়ে লাগলো খুব। মুখ তুলে শাহাদের দিকে তাকিয়ে জেদ দেখিয়ে কণ্ঠ গরম করে বলল,
বলেছি তো আমি কিডন্যাপ করিনি। আপনার স্ত্রী নিজেই হয়তো ছেলেদের সাথে কোথাও চলে গিয়েছিল, সেটা ঢাকতে কিডন্যাপের নাটক। হাসিব কথা শেষ করতে পারল না, তার আগেই শাহাদ এক হাতে হাসিবের কলার ধরে টেনে এনে আর এক হাত মুষ্টিবদ্ধ করে ঘুষি মারতে উদ্যুক্ত হলো, কিন্তু সাথে সাথেই থেমে গেল। একটু দূরে দাঁড়ানো কুহুর দিকে তাকালো, তারপর তাকালো হাসিবের দিকে। হাসিবের বয়স তবে 20 হবে বোধহয়। বয়সে ছোট একটা ছেলের গায়ে হাত তুলতে বাদ সাধল শাহাদের। তাছাড়া নিজের স্ত্রী সহ অন্যান্য মহিলাদের উপস্থিতিতে সে কোনো রূপ দ্বন্দ্বে জড়াতে চায় না। সে হাত নামিয়ে নিবে এমন সময় হিশাম আক্রান্ত ভঙ্গিতে শাহাদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। শাহাদ ছিটকে সরে গেল হাসিবের কাছ থেকে। সাথে সাথেই হিশাম প্রবল বেগে শাহাদকে ঘুষি মারল। শাহাদ আঘাত পেয়ে কাত হয়ে নিচের দিকে ঝুঁকে গেল। কুহু চিৎকার দিয়ে মুখে হাত চেপে ধরল। ছুটে যেতে চাইল শাহাদের কাছে, কিন্তু তৃপ্তি শক্ত করে ধরে ফেলল কুহুকে। দুটো গার্ড দৌড়ে এসে শাহাদ আর হিশামের মাঝখানে দাঁড়িয়ে গেল হিশামকে আটকাতে। বাকি গার্ডগুলো পজিশন নিয়ে কোমর থেকে রিভলভার বের করে তাক করল হিশামের দিকে। তোমাল ছুটে এসে শাহাদকে ধরল। শাহাদ সোজা হয়ে দাঁড়িয়ে বুড়ো আঙ্গুল দিয়ে ঠোঁট ঘষে দেখল আঙ্গুলের রক্ত লেগে আছে, অর্থাৎ ঠোঁট কেটে গেছে। শাহাদ হাত উঁচিয়ে সবাইকে বন্দুক নামিয়ে নিতে ইশারা করলো। শাহাদের ইশারা পেয়ে গার্ড দুটোও সরে গেল। শাহাদ হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁটের রক্ত মুছতে মুছতে হিশামকে বলল, ভার্সিটিতে পড়াকালীন তুমি আমার সিনিয়র ছিলে। দুজন দুই দল রাজনীতি করলেও তোমার ন্যায়নীতি নিয়ে আমরা বিরোধী দলীয়রাও প্রশংসা করতাম। তুমি আমার মতো অনেক জুনিয়রের আইডল ছিলে। তোমার সাথে একটা মিটিং মিছিলে থাকার জন্য ছাত্ররা ক্লাস মিস দিত। সেই তুমি কোথায় ছুড়ে ফেলে তোমার ন্যায়নীতি? কোথায় গেল সে নীতিবান হিশাম চৌধুরী? হিশাম মুখ শক্ত করে অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। যেই হাতে শাহাদকে আঘাত করেছে তা এখনো মুষ্টিবদ্ধ করে রাখা। শাহাদের কথাগুলো তার কানে ছুরির মতো আঘাত করছে। মঞ্জুরা বেগম চুপচাপ দাঁড়িয়েছিলেন। হিশামের হাতে শাহাদকে মার খেতে দেখে তার গায়ে জ্বালা মিটছে। অনেক খুশি হয়েছেন তিনি হেসে হিশামকে ধরে কাঁধে হাত বুলিয়ে শাহাদকে উদ্দেশ্য করে বললেন, আর তোর নীতি কোথায়? এরকম বাচ্চা একটা ছেলেকে মারতে গিয়েছিলি কোন নীতিতে? হিশাম কড়া গলায় বলল। মা থামো। তারপর হাসিবের দিকে তাকিয়ে বলল, কি করছিস তুই? সব বল আমাকে। হাসিব ঘাবড়ে গেল, শুকনো ঢোক গেল। তার করা একটা ভুলের কারণে যে এত বড় কাণ্ড ঘটে যাবে সে স্বপ্নেও ভাবেনি। আর কোনো উপায় না দেখে সোজা হিশামের পা ধরে বসে পড়ল। ধরা গলায় বলল, আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, আমি জোকের বসে ভুল করে ফেলেছি। হিশাম সব শুনল। প্রত্যেকটা বিচ্ছিন্ন ঘটনা একে একে জড়ো লাগলো। শাহাদকে শিক্ষা দিতে হাসিব তার বন্ধুদের নিয়ে কুহুকে কিডন্যাপ করতে গিয়েছিল। সেখানে কুহু ভুল করে গাড়িতে উঠে নিজেই কিডন্যাপ হয়ে গিয়েছিল। তারপর ওদের কাছ থেকে ছাড়া পেয়ে এই বাড়িতে এসেই আশ্রয় নিয়েছে। হাসিব ঘাড় ঘুরিয়ে তৃপ্তির সাথে ধরাধরি করে দাঁড়িয়ে থাকা কুহুর দিকে তাকালো। মেয়েটা কান্না করছে, ভয়ার্ত চোখে তাকিয়ে দেখছে সব শুনে মঞ্জুরা বেগম আহত কণ্ঠে বললেন, কি বলছিস এসব বাবা? ওই খুনিটাকে ভয় পেয়ে এসব বলছিস? আমার দুধের ছেলেটাকে ভয় দেখিয়ে? মঞ্জুরা বেগমের কথা শেষ হওয়ার আগেই হিশাম হেসকা টান দিয়ে হাসিবকে বসা থেকে দাঁড় করালো। হাত ধরে টেনে নিয়ে গেল কুহুর সামনে। কুহুর দিকে তাকিয়ে কণ্ঠস্বর নরম করে অপরাধী হয়ে বলল, আজকে এই অপ্রীতিকর ঘটনার জন্য আমি তোমার কাছে লজ্জিত বোন। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। বড় ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দাও। কুহু বিচলিত হলো। একটু আগে যেই লোক তার স্বামীকে আঘাত করেছে সেই লোকই আবার তাকে বোন ডেকে ক্ষমা চাইছে। সব কিছুই তার কাছে এলোমেলো লাগছে। হিশাম হাসিবকে বলল, ওর পা ধরে ক্ষমা চা, সাথে তোর বন্ধুদেরকেও ক্ষমা চাইতে বল। ভাইয়া প্লিজ, আমি চুপ, একদম চুপ। হিশামের প্রকাণ্ড ধমকে হাসিব সহ উপস্থিত সবাই কেঁপে উঠল। হাসিবের বাকি বন্ধুরা নিচ থেকেই এগিয়ে এসে হাসিবের পাশে দাঁড়ালো। তিনজনই কুহুর দিকে অপরিচিত চোখে তাকালো একবার। এখানে এসে কুহুকে দেখে তিনজনই বড়সড় ধাক্কা খেয়েছিল। কুহু যে পালিয়ে এখানে চলে এসেছে তা কখনো তারা ভাবেনি। হিশাম আদেশের সুরে বলল, ওর পা ধরে ক্ষমা চাও সবাই। হাসিব ছাড়া বাকি তিনজন ভয়ে কুহুর পা ধরতে উদ্যক্ত হলো। কুহু সরে গিয়ে বলল, না না, এসব লাগবে না। শিহাব হাহাকার করে বলল, আপু দোহাই লাগে, পা দুটো, নয়তো আমাদের পাগুলো কাটা যাবে। শাহাদ কুহুর কাছে এসে ওদের দিকে তাকিয়ে বলল,
তোমাদের সবার গার্ডিয়ান ডাকিয়ে তোমাদের কৃতকর্মের কথা জানানো হবে। এরপরেও যদি না শোধরাও, তখন রিভলভারের গুলিগুলো মাটিতে না লাগে তোমাদের শরীরে লাগবে। তিনজনই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ভয়ে ওদের প্যান্ট ভিজে যাওয়ার অবস্থা। সাহাদ একবার হাসিবের দিকে তাকালো। হাসিব নিচের দিকে তাকিয়ে মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। বোঝাই যাচ্ছে সে তার ব্যর্থতা মেনে নিতে পারছে না। সাহাদ চোখ সরিয়ে তৃপ্তির দিকে তাকিয়ে বলল, আমার স্ত্রীকে আশ্রয় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। কোনোদিন যদি আমাকে প্রয়োজন হয় তবে যোগাযোগ করবেন। হিসামের দিকে একবার দৃষ্টিপাত করে কুহুকে নিয়ে বেরিয়ে গেল সাহাদ। হিসাম অন্যদিকে মুখ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে ঘরে চলে গেল। মঞ্জুরা বেগম হাই হুতাশ করে এগিয়ে এসে তৃপ্তিকে উদ্দেশ্য করে বলল, তোমার জন্য সব হয়েছে। তুমি ওই মেয়েকে আশ্রয় না দিলে এটা হতো না। দুই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে নিশ্চয়ই খুশি হয়েছে তুমি, সর্বনাশা মেয়ে। তৃপ্তি ঘৃণাপূর্ণ দৃষ্টিতে শাশুড়ির দিকে তাকালো। মানুষের মনে যে এত বিদ্বেষ থাকতে পারে এই মহিলা তার প্রমাণ। তৃপ্তি শাশুড়িকে উপেক্ষা করে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে যেতে লাগলো। এই মুহূর্তে হিসামের সাথে কথাটা জরুরি। মঞ্জুরা বেগম আরও তেতে উঠলেন। অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলেন তৃপ্তির যাওয়ার দিকে। দৃষ্টি সরিয়ে হাসিবের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন, বাবা আমার, আমি জানি তো দোষ নেই। ওই খুনি আর ওর বউ মিলে সব করেছে। হাসিব মায়ের কথায় সাড়া দিল না। চোখ মুখ শক্ত করে মুখ ফিরিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। ছেলের এহেন কাজে মঞ্জুরা বেগম কষ্ট পেলেন। মুখে আঁচল চেপে কান্না কান্না ভাব নিয়ে নিজের ঘরের দিকে চললেন। যাওয়ার সময় আড়াল থেকে তাকিয়ে থাকা কাজের লোকদের উদ্দেশ্য করে কিছু চেঁচামেচি করলেন, ধমকালেন। এত কিছুর মাঝে রাফি, লিমন আর শিহাব দর্শকের ভূমিকা পালন করলো। খালি ড্রয়িং রুমে তিনজনই আহাম্মক হয়ে দাঁড়িয়ে রইল। আনিশা কান থেকে ফোন নামিয়ে বড় করে শ্বাস ফেলল। পাশে বসে থাকা রাহাত আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কি বললো ওরা? পেয়েছে কুহুকে? আনিশা রাহাতের দিকে তাকিয়ে মাথা নাড়ালো, অর্থাৎ কুহুকে পাওয়া গেছে। রাহাত মৃদু হেসে আনিশার গালে পানি মুছে দিয়ে বলল, দেখেছো, বলেছিলাম না পেয়ে যাবে। সামনের সোফায় বসা সাহারা বেগম বললেন, তোরা এবার ঘরে গিয়ে শুয়ে পড়। এত দুশ্চিন্তার পর আনিশাকে অনেক ক্লান্ত লাগছে। রাহাত আনিশাকে বলল, তুমি ঘরে যাও, আমি আসছি। আনিশা ঘরে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। দু পা যেতেই ওর মাথাটা ঘুরে গেল। মাথায় হাত দিয়ে পড়ে যেতে নিলেই রাহাত উঠে দাঁড়িয়ে ধরে ফেললো আনিশাকে। রাহাতের বুকে আনিশা জ্ঞান হারালো। রাহাত অস্থির হয়ে আনিশাকে ঝাঁকাতে লাগলো। সাহারা বেগম অস্থির হয়ে ছুটে আসলেন আনিশার দিকে। সাহাত এক মনে গাড়ি চালাচ্ছে। পাশে চুপচাপ বসে আছে কুহু। মাঝে মাঝে আর চোখে সাহাতকে দেখছে। সাহাত সেই যে চৌধুরী বাড়ি থেকে বের হয়ে মুখে কুলু এঁটেছে, এখন পর্যন্ত একটা শব্দ উচ্চারণ করেনি। কুহু যে কথা বলতে চায়নি তাও না, কিন্তু যতবারই কথা বলতে গেছে ততবারই সাহাদের মুখভঙ্গি দেখে বলতে সাহস পায়নি। একদম শান্ত শিষ্ট রোবটের মতো বসে থাকলে কথা বলা যায়? এর যে কুহুর উপর একটু রাগ দেখাক, একটু বকাবকি করুক, তবেই না একটু মন খুলে কথা বলা যায়। কুহু একটা লম্বা শ্বাস ফেলল। হাত কষলে মনে মনে কিছু বলার জন্য প্রস্তুত হলো। হালকা গলা ঝেড়ে নরম কণ্ঠে বলল, লং ড্রাইভে যাওয়ার কথা ছিল, অথচ কিছুই হলো না। কোথা থেকে কয়েকটা ছেলে এসে বাগড়া দিয়ে দিল। কথা শেষ করে উত্তরের আশায় সাহাদের দিকে তাকালো। সাহাদ টু শব্দ করলো না, তার মুখভঙ্গি বদলালো না। আগের মতোই স্থির হয়ে বসে গাড়ি চালাচ্ছে। কুহু আশাহত হলো, তবে থেমে গেল না। ইনিয়ে বিনিয়ে বলল, বাড়িতে সবাই হয়তো খুব চিন্তা করছে, মা বাবা জেনে গেছে কিনা কে জানে। এবারও সাহাদ কোনো শব্দ করলো না, কুহুর দিকে তাকালো না পর্যন্ত। কুহুর চোখ মুখে অভিমান এসে ভর করলো। অভিমানের চোখে পানি চলে এলো। চোখের পানি সাহাদকে দেখাবে না বলে মুখ ঘুরিয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। এত বড় ঘটনা ঘটলো, এত বড় বিপদ হলো, এখন কি দুটো ভালো কথা বলা যায় না? থম মেরে বসে থাকার মানে কি? এখানে কি কুহুর দোষ ছিল? কুহুর ঠোঁট ভেঙে আসতে যাচ্ছে। চোখের কোনা কোনায় কোনায় পূর্ণ। দুটো পলক পড়লেও এক দু ফোঁটা গাল বেয়ে গড়িয়ে পড়ল। কুহু অতি সাবধানে সেই চোখের পানি তৎক্ষণাৎ মুছে নিল। কুহুর নাক টানার শব্দ সাহাদ একবার শুনতে পেয়েছে। গাড়ি চালানোর ফাঁকে আর চোখে একবার দেখেছে স্ত্রীকে, কিন্তু কিছু বলেনি। এখন আর কিছু বলতে চায় না।
ঠিকঠাকভাবে কুহুকে নিয়ে বাড়ি ফিরতে চায়। এমন এমন সব কাণ্ড ঘটছে যে সাহাত এখনো ভয়ে আছে। বাড়ি যাওয়ার পথে মাঝ রাস্তায় কিছু হলেও সে অবাক হবে না, তাই সে যত দ্রুত সম্ভব বাড়ি পৌঁছাতে চায়। এরপর কুহুর বাড়ির বাইরে যাওয়া বন্ধ, পারলে কুহুর জন্য 24 ঘন্টা বডিগার্ডের ব্যবস্থা করবে। খান বাড়ির পরিবেশ থমথমে, মহিলারা সবাই একজন আরেকজনকে ধরে বসে আছে। বাড়ির পুরুষরা সদর দরজার কাছে পায়চারি করছে। সাহাত কখন কুহুকে নিয়ে ফিরবে তার অপেক্ষা করছে সবাই। কুহুর মা শিরিনা বেগম এখনো কাঁদছেন, তাকে ধরে বসে আছে রেজিনা সুলতানা, পাশেই জয়া বেগম, তার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে হৃদি। রাফা অন্য এক সোফায় কুলসুম বেগমের কাঁধে মাথা দিয়ে চোখ বন্ধ করে আছে, কান্না করার কারণে জ্বলছে তার চোখ। তার পাশে বসে অন্যায় মুখ চেপে কান্না ভেজা চোখে তাকিয়ে আছে মালা। কুলসুম বেগম মলিন মুখে বসে আছেন, তার হাতে তবজি। তিনি হালকা ঠোঁট নেড়ে জিকির করছেন, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছেন। কুহু কিডন্যাপ হওয়ার খবর শুনেই তিনি জায়নামাজে দাঁড়িয়েছিলেন আল্লাহর সাহায্য চাইতে। কুহুকে পাওয়া গেছে খবর পেয়েই তারপর জায়নামাজ থেকে উঠেছেন। বাড়ির পুরুষরা সদর দরজায় দাঁড়িয়ে আছেন, কেউ কেউ পায়চারি করছেন। সদর দরজা খুলে রাখা হয়েছে, সবার দৃষ্টি গেটের দিকে। মোয়াজ্জেম হোসেন চাতক পাখির মতো গেটের দিকে তাকিয়ে আছেন। মেয়ের জন্য বুকটা হুহু করছে। একটা মাত্র আদরের মেয়ে, সেই মেয়ে কিনা এত বড় বিপদে পড়ল। বাবা হয়ে সেই মেয়েকে উদ্ধার যে করবে তার ক্ষমতাটুকু তার নেই। আশফাক খান অপরাধী দৃষ্টিতে মোয়াজ্জেম সাহেবের দিকে তাকালেন, পায়চারি থামিয়ে বন্ধুর কাঁধে হাত রেখে বললেন,